প্রিয় ভাইয়া অপুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা দুধের গুণাবলী এবং দুধে বিভিন্ন উপাদানের যে শতকরা সংযুক্তিটা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়াও এর আগে আমরা সাসপেনশন, কোয়াগুলেশন এবং কলয়েড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের আজকের টপিকটা হচ্ছে দুধ থেকে মাখন পৃথকীকরণ, মানে দুধ থেকে আমরা কিভাবে মাখন বানাই, সেটাকে কিভাবে পৃথক করি এবং পরবর্তীতে কিভাবে আমরা ঘি বানাই, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। আমি তোমাদের সাথে রয়েছি আশিক শাহ। চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা জেনে এসেছি এর আগে যে দুধ হচ্ছে কি এক প্রকার কলয়েডাল মিশ্রণ এবং দুধে পানির পার্সেন্টেজটা কতটুকু, সেটা হচ্ছে প্রায় 87%। এছাড়াও দুধে আর কি কি থাকে? দুধে এছাড়া প্রোটিন থাকে, চর্বি থাকে, কার্বোহাইড্রেট এবং অন্যান্য খনিজ উপাদান থাকে। ঠিক আছে, এখন দুধে বিদ্যমান যে চর্বিগুলো সেগুলো কি করে? পানিতে মিশ্রিত হয়ে ইমালশন গঠন করে। এখন দুধ থেকে স্নেহজাতীয় উপাদানগুলোকে যদি আমরা পৃথক করি তখন মাখন পাওয়া যায়। আর এই মাখনটা কিসের ইমালশন আমাদের মনে আছে? এটা কি? মাখন হচ্ছে একটা স্নেহ জাতীয় পদার্থের ইমালশন এবং মাখনে যে চর্বিগুলো সেগুলো পানিতে থাকে বিস্তৃত অবস্থায়। এখন দুধ থেকে মাখন পৃথকীকরণের ক্ষেত্রে আমাদেরকে যে প্রচলিত পদ্ধতিগুলো রয়েছে সেগুলো নানা রকম পৃথকীকরণের নানা রকম প্রচলিত পদ্ধতি রয়েছে এবং পদ্ধতির ভিন্নতায় মাখনের গুণাগুণ এবং মূল্যমানগুলো নির্ধারিত হয়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখানে পৃথকীকরণ, এরপরে আমরা একটু ছবি দেখে নেই। এখানে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি কি দুধকে ব্লেন্ড করা হচ্ছে। তারপরে সেখান থেকে আমরা কি পেলাম? সেখান থেকে আমরা মাখন পাচ্ছি এবং এটা হচ্ছে কি আরেকটু ড্রাই প্রকৃতির একটা মাখন। এবার এই মূলনীতিটা কি আসলে, যে দুধ থেকে আমি যখন মাখন পৃথকীকরণ করছি বা মাখন বানাচ্ছি তার মূলনীতিটা কি? আমরা দুধ থেকে মাখন প্রস্তুতি পড়বো একটু পরে, তারপরে মাখন পানিমুক্তকরণটা পড়বো। তাহলে তার মূলনীতিটা খুবই সহজ। মূলনীতিটা হচ্ছে দুধে বিদ্যমান যে চর্বিগুলো সেগুলো কোয়াগুলেশন প্রক্রিয়ায় জমাটবদ্ধ করে তৈরি করা হয়। এরপরে প্রাপ্ত ক্রিম থেকে দুধ ও পানি উপাদান থাকে, আর এই পানিটাকে অপসারণ করে আমরা কি করি? আমরা মাখনটাকে তৈরি করি। ঠিক আছে, তাহলে মাখনটা কি হচ্ছে? মাখনটা হচ্ছে চর্বি এবং পানির ইমালশন। মাখনে কি কি থাকে? মাখনে 40% ফ্যাট থাকে, এটা আমরা গতদিন বলে এসেছিলাম। 17% পানি থাকে এবং 3% দুধের উপাদান থাকে। আর মাখনকে উত্তপ্ত করলে তার ইমালশনটা কি হয়ে যায়? তার ইমালশনটা হচ্ছে ভেঙে যায়। তাহলে এবার আমরা দুধ থেকে মাখন প্রস্তুতির একটু ধাপগুলো দেখে নিই। ভাইয়া এখানে 4টা ধাপে ভাগ করেছি, তো তোমাদের অন্য কোনো বইয়ে 3 ধাপ বা 5 ধাপেও থাকতে পারে। তো তোমরা চেষ্টা করবে যে বেসিক পয়েন্টগুলো যাতে ঠিকঠাক থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এই দুধ থেকে মাখন প্রস্তুতিতে উপকরণ হিসেবে কি কি লাগবে? উপকরণ হিসেবে লাগবে গরুর দুধ এবং লবণ। আর যন্ত্রপাতি হিসেবে কি লাগবে? যন্ত্রপাতি হিসেবে লাগবে ক্রিম মেশিন আর চার্নিং মেশিন। তাহলে আমাদের প্রথম ধাপটা হচ্ছে দুধ থেকে ক্রিম তৈরি করতে হবে। এবার এই ধাপে আমরা কি কাজটা করি আসলে, আমি ধাপের ডিটেলসগুলো মুখে বলবো আর ধাপের নামগুলো এখানে স্লাইডে দেখতে পাবে তোমরা। একটা পরিষ্কার পাত্রে আমরা গরুর দুধ নেব প্রথমে। এরপরে আমরা হ্যান্ড মেশিন দিয়ে অথবা মানে হস্তচালিত কোনো একটা মেশিন, এবং কি এটা বিদ্যুৎ চালিতও হতে পারে, তার মানে হস্তচালিত বা বিদ্যুৎ চালিত ক্রিম মেশিনের সাহায্যে দুধের ক্রিমগুলো আলাদা করব। এরপরে এই যে যান্ত্রিক একটা পর্যায় বা পর্যায়ক্রমিক এই যে নাড়াচাড়া, এর ফলে দুধে বিদ্যমান যে স্নেহজাতীয় পদার্থগুলো রয়েছে সেগুলোর কোয়াগুলেশন ঘটে এবং ক্রিমগুলো জমাটবদ্ধ হয়ে উপরে গুচ্ছাকারে ভাসতে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের দুধ থেকে ক্রিম তৈরির যে ধাপটা সেটা। দ্বিতীয় ধাপে আমাদের কাজটা হচ্ছে কি, এখানে ক্রিমের প্রক্রিয়াজাত করা হয়। এটা কিভাবে? প্রথম ধাপে আমরা যে ক্রিমটাকে পেলাম এই ক্রিমটাকে প্রায়, আমি একটু টেম্পারেচারগুলো লিখে দিই এখানে তাহলে তোমাদের মনে থাকবে, সেটা হচ্ছে প্রায় 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এখানে 20 থেকে 25 মিনিট এটাকে উত্তপ্ত করা হয়। তাহলে উত্তপ্ত করলে ক্রিমের মধ্যেকার কি হয়ে যায়? ক্রিমের মধ্যেকার পানিগুলো দূর হয়ে যায়। এছাড়া এই তাপমাত্রায় ক্রিমে বিদ্যমান যে সকল ব্যাকটেরিয়া থাকে সেগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে। তার মানে এই টেম্পারেচার এবং এই যে টাইম ডিউরেশনটা এটা আমাদেরকে মনে রাখতে হবে। এর পরের ধাপটা কি? এর পরের ধাপটাকে আমি বলছি ক্রিমের মন্থন, আবার সংক্ষেপে বলা যায় এটাকে বাটার তৈরি। মাখন চার্নিং যে মেশিনটা, সেই চার্নিং মেশিনে আমরা প্রক্রিয়াজাতকৃত যে ক্রিমটা, অর্থাৎ দ্বিতীয় ধাপে যে প্রক্রিয়াজাতকৃত ক্রিমটাকে পেয়েছি সেই ক্রিমটাকে নিয়ে 5 থেকে 10 মিনিট সেন্টিফ্রিউজ করতে হবে।
তাহলে এখানেও আমি একটু লিখে দিই, এখানে 5 থেকে 10 মিনিট আমরা সেন্ট্রিফিউজটা কি, এই সেন্ট্রিফিউজটা হচ্ছে এখানে কেন্দ্র বিমুখী একটা আলোড়ন করতে হবে, ঠিক আছে। তাহলে এই কেন্দ্র বিমুখী আলোড়নের ফলে বা সেন্ট্রিফিউজিংয়ের ফলে এই বাটারের গুচ্ছ হবে। এই বাটারের গুচ্ছ তখন পরবর্তীতে আমরা পানি অপসারণ করে মাখনে সামান্য লবণ যোগ করে পুনরায় আবার 5 থেকে 10 মিনিট কি করব, চার্নিং করব। তাহলে আমাদের বাটারে লবণ যুক্ত করা হয়ে গেল। তাহলে কি করলাম আমরা, মাখন চার্নিং মেশিনে এই যে প্রক্রিয়াজাতকৃত ক্রিমটা সেটা নিয়ে 5 থেকে 10 মিনিট সেন্ট্রিফিউজ করে বাটার গুচ্ছ বানালাম এবং উৎপন্ন বাটার গুচ্ছে পানি অপসারণ করে মাখনে সামান্য লবণ যোগ করে পুনরায় 5 থেকে 10 মিনিট আমরা চার্নিং করলাম। তাহলে বাটারে কি হয়ে গেল, লবণটা যুক্ত হয়ে গেল। আর শেষ ধাপটা কি, শেষ ধাপটা হচ্ছে মাখন সংরক্ষণ। এই চার্নিং মেশিন থেকে সংগৃহীত যে বাটারটা সেটাকে কি করব, প্রয়োজনীয় আকৃতি প্রদানপূর্বক নির্দিষ্ট মোড়কে আমরা সংরক্ষণ করব। অর্থাৎ আমরা যেভাবে সংরক্ষণ করি যে কোনো পদার্থ, সো এখানে মাখন জাতীয় পদার্থের ক্ষেত্রে আমাকে তার আগে কি একটা শেপে নিয়ে যেতে হবে, তারপরে আমরা এটাকে কি করব, সংরক্ষণ করব। এবার আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি, ভাইয়া একটু বেসিক লেভেলের জিনিস পড়ানোর চেষ্টা করছি। নর্মালি আমরা যে দুধ, সে দুধের ক্ষেত্রে জানি কি, এখানে আমাদের যে বিচ্ছুরিত দশাটা, এই বিচ্ছুরিত দশাটা হচ্ছে পানি। আমি সংক্ষেপে লিখছি, বিচ্ছুরিত দশা এটা কি, পানি। এরপরে এখানে কিছু বিচ্ছুরিত কণা থাকে, তো কণাগুলোকে আমি একটু স্টার চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করি। এই বিচ্ছুরিত কণাগুলোকে আমরা কি বলছি, এগুলো হচ্ছে আমাদের চর্বি উপাদান, যেটা অর্থাৎ বিচ্ছুরিত কণা সংক্ষেপে লিখলাম। এটা কি, এটা হচ্ছে আমাদের চর্বি উপাদান, এটা হচ্ছে আমাদের দুধ, এই অংশটা। আর মাখন তাহলে কোনটা, মাখনের ক্ষেত্রে কনসেপ্টটা কি, মাখনের ক্ষেত্রে কনসেপ্টটা উল্টা। কীরকম, এখানে আমাদের যে বিচ্ছুরিত দশাটা সেটা কি, সেটা হচ্ছে এখানে চর্বি। আর এখানে থাকবে, এবার সরি জুম ইন হয়ে গেছে, আর এখানে থাকবে কি, এই অংশগুলোতে থাকছে হচ্ছে বিচ্ছুরিত কণা। এই বিচ্ছুরিত কণাটাকে, এবার বিচ্ছুরিত কণাটা হচ্ছে পানি। তার মানে দুধ আর মাখনের কনসেপ্টটা কি, পরস্পর অপোজিট, তাই না? তো আমি এখানে চেষ্টা করেছি মানে একটু শর্টে তোমাদের বোঝানো, যে একটা সার্কেল লিখেছি, সেখানে বিচ্ছুরিত দশা বিচ্ছুরিত কণা দেখাচ্ছি। তোমরা বইয়ে এর চেয়ে আরো সুন্দর সুন্দর ছবি পাবে, সেগুলো একটু দেখে নিতে পারো। এরপরে আমাদের কাজ হচ্ছে মাখনকে পানিমুক্ত করতে হবে। তো এই স্লাইডে ভাইয়া কিছু কথা লিখেছি, কথাগুলো একটু পড়তে হবে। প্রথমে মাখন হচ্ছে এক প্রকার কলয়, যেটা আমরা জানি। এখানে চর্বি থাকছে কত পার্সেন্ট, চর্বি থাকছে 40%, এবং বাকি 16% আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, পানি, এবং বাকি 4% হচ্ছে অন্যান্য উপাদান। এই অন্যান্য উপাদানের মধ্যে কে কে থাকে, এখানে এই অন্যান্য উপাদানের মধ্যে এখানে ভিটামিন এ থাকে, প্রোটিন থাকে, ক্যাসিন থাকে, অ্যালবুমিন থাকে, এবং কি তার সাথে সাথে ল্যাকটোজ থাকে, তাই না? ওকে, এবার এটা একটু ঠিক করে নিই, এটা হচ্ছে 40%। ওকে, এবার তাহলে এই হচ্ছে আমাদের উপাদানগুলো। এখন এই মাখনে বিদ্যমান পানিগুলো অপসারণ করে মাখনকে সংরক্ষণ করতে হবে। তা না হলে মাখনে বিদ্যমান যে অতিরিক্ত পানিটা, সেটা অণুজীবের সাথে সংক্রমণ ঘটিয়ে মাখনের গুণাগুণটাকে নষ্ট করে ফেলবে। এ কারণে আমরা যখন মাখনের পানিটাকে অপসারণ করব, সেজন্য কি করতে হবে আমি দুটো পয়েন্ট আকারে দেখাচ্ছি। প্রথমে চার্নিং ধাপটাকে শেষে সংগৃহীত মাখনকে একটা পরিষ্কার কাপড়ে ঢেলে চাপ প্রয়োগ করা হয়। এতে মাখনে বিদ্যমান অতিরিক্ত প্রায় 60 থেকে 70% পানিটা অপসারিত হয়ে যায়। এই জিনিসটা কিন্তু আমরা বেশিরভাগ তোমরা যদি গ্রাম এলাকাগুলোতে যাও, যেখানে মিষ্টি বানায় বা সন্দেশ বানায়, সেই জায়গাগুলোতে তোমরা দেখতে পাবে যে একটা কি পাতলা সাদা কালারের নেটের মতন একটা কাপড়ে কি করা হচ্ছে, মাখনটাকে নিয়ে তারপরে ওখানে চাপ দেওয়া হচ্ছে যাতে পানিটা পড়ে যায় সেখান থেকে। এর পরবর্তী কাজটা কি, পরবর্তী কাজটা হচ্ছে মাখনের অতিরিক্ত পানির অবশিষ্টাংশ আমরা কি করব, অপসারণের জন্য মাখনকে নিম্ন চাপে বায়ু নিরোধক পাত্রে নিয়ে সাকশন পাম্পের সাহায্যে ধীরে ধীরে কাঙ্ক্ষিত পানিটাকে অপসারণ করব। অর্থাৎ আমরা অতিরিক্ত পানির প্রায় কত 60 থেকে 70% আগেই চাপ দিয়ে অপসারণ করে ফেলছি। এরপরে আমরা যখন সাকশন পাম্পের সাহায্যে বাকি পানিগুলো বের করতে পারবো, তখন কি আমাদের মাখনটা পুরোপুরি ব্যবহার উপযোগী, মানে পানি অপসারণ করে ফেললাম আমরা। এখানে একটু বানানটা দেখে নিই আমরা, অবশিষ্টাংশ, ঠিক আছে।
এই হচ্ছে আমাদের মাখন পানিমুক্তকরণ। এখন মাখন পানিমুক্তকরণের এই অংশটা কিন্তু আমাদের পরীক্ষায় অনুধাবন হিসেবে আমি 2-1টা বোর্ডে আসতে দেখেছি, তো তোমরা এই 2টো স্টেপ লিখলেই হয়ে যাবে। এরপরে আমাদের এই টপিকটার লাস্ট যে কাজটা সেটা হচ্ছে মাখন থেকে কিভাবে ঘি উৎপাদন করব। তাহলে মাখনে আমরা জানলাম যে তার 40% ফ্যাট থাকছে, মানে চর্বি, 16% পানি এবং 4% কি অন্যান্য উপাদান। তো এই মাখনটাকে যখন উচ্চ তাপে উত্তপ্ত করে সম্পূর্ণ পানিমুক্ত করলে আমরা তখন ঘি পাই। এখন এখানে ঘিয়ের যে অংশটা সেখানে আমি আর কোনো কথা বা লিখা দেখাচ্ছি না, আমি শুধু ছবির মাধ্যমে দেখাচ্ছি যে কিভাবে আমরা মাখন থেকে ঘি প্রস্তুত করব। তুমি এটাকে 3টা স্টেপে ভাগ করে নিতে পারো। আমার এখানে দেখে 6টা স্টেপ মনে হচ্ছে, কিন্তু বেসিক স্টেপ আসলে 3টা। প্রথম স্টেপটাতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভালো মানের ঘি তৈরির জন্য নির্দিষ্ট পরিমাণ, এটা তোমার হাফ কেজি হতে পারে বা 1 কেজি মানসম্পন্ন মাখন সংগ্রহ করব। দ্বিতীয় ধাপে আমাদের কাজটা হচ্ছে এই যে সংগৃহীত যে মাখনটাকে আমি কালেক্ট করলাম, এটাকে স্টিলের পাত্রে নিয়ে প্রথমে নিম্ন তাপমাত্রায় মাখনটাকে গলাবো। ঠিক আছে, গলালে যখন তাপমাত্রাটা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাবে তখন কি মাখনের পানিগুলো ধীরে ধীরে বাষ্পীভূত হবে আর প্রচুর পরিমাণে তুমি ফেনা পাবে। যেমন এই স্টেপটাতে তুমি দেখতে পাচ্ছ, এখানে প্রথমে তুমি কি জাল দিচ্ছিলে, মানে তাপ দিচ্ছিলে, এরপরে কি এই জায়গাটাতে তুমি ফেনা পাচ্ছ। এ অবস্থায় পাত্রটিতে বাষ্পীভূত হচ্ছে এরূপ পানিযুক্ত ফেনা, তরল ঘি এবং কঠিন দুগ্ধজাত কণা থাকছে। তরলটি সম্পূর্ণ পানিমুক্ত হলে তাপ দেওয়া বন্ধ করতে হবে। তার মানে তুমি এখানে দেখেই বুঝবে যে কখন তেল তেলে একটা ভাব চলে এসেছে এবং পানিটা পরিপূর্ণরূপে কি উড়ে চলে গেছে, তখন আমরা কিন্তু তাপ দেওয়াটা বন্ধ করব। এর আগে যদি তুমি তাপ দেওয়া বন্ধ করো সেক্ষেত্রে কি তোমার মাখনে পানি রয়ে যাবে, তোমার ঘিতে পানি রয়ে যাবে। এবং 3 নম্বর ধাপে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এটা, যে স্টিল পাত্রটিতে যে রক্ষিত মিশ্রণটা, তার মানে এই যে মিশ্রণটা, এটা ঠান্ডা করব। ঠান্ডা করে আমরা ছেঁকে নেব। তো ছেঁকে নিলে আমরা হালকা সোনালী বর্ণের ঘি পাবো, যেটাকে নির্দিষ্ট পাত্রে আমরা সংরক্ষণ করে ফেলবো। তো এই হচ্ছে আমাদের দুধ থেকে মাখন প্রস্তুতি এবং মাখন থেকে কি ঘি প্রস্তুত করলাম। এর আগে আমরা লাস্ট ভিডিও ক্লাসে যে কাজটা করেছিলাম সেটা কি ছিল? লাস্ট ভিডিও ক্লাসে আমাদের কাজ ছিল যে আমরা প্রথমে যে দুধ এবং মাখন সেটাকে কোনটাকে কি বলছি সেটা নিয়ে বের করার কথা। অর্থাৎ আমি একটু আগে যে বিচ্ছুরিত কণা বিচ্ছুরিত দশাটা দেখালাম, সেই বিচ্ছুরিত কণা এবং বিচ্ছুরিত দশার মাধ্যমে আমাকে কিন্তু বুঝতে হবে যে আমার এখানে মাখনটা কীরকম এবং দুধটা কীরকম, এই জিনিসটা আমাকে খেয়াল করতে হবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমাকে যখন এই ধরনের জিনিসগুলো কোশ্চেনগুলো অ্যান্সার করতে দিতে পারে তোমাকে গ অথবা ঘতে, তখন আমাকে খেয়াল রাখতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে আমি যখন এই স্টেপগুলো লিখছি স্টেপগুলোতে তোমার ভুলের যেই সম্ভাবনাটা, সেই ভুলের সম্ভাবনাটা থাকে যে আমরা কখনো কখনো যে কাজটা করে ফেলি সেটা হচ্ছে কি যে আমরা স্টেপগুলো উলটপালট করে ফেলি। আমি যাতে এই জিনিসটা কাউকে করতে না দেখি, এটা আমার রিকোয়েস্ট থাকবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস, স্টেপগুলো তুমি যখন লিখবে, তুমি যদি টেম্পারেচারগুলো লিখতে চাও বা ডিউরেশনগুলো লিখতে চাও, সেগুলো যাতে ভালোভাবে আমরা লিখতে পারি। লাইক আমি বেশি যদি এখানে যখন মাখন থেকে ঘি বানাচ্ছি, যখন বেশি তাপ দিয়ে দিই তখন কি এই জায়গাটা পোড়া লেগে যাবে, পাত্রে পুড়ে যাবে জিনিসটা, তখন তুমি কি ঘিটা পারফেক্টভাবে পাবে না। তো এই জন্য তোমাকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন এরকম ঘি বানাচ্ছি তখন আমাকে খেয়াল করে এই জিনিসটা ঠিকঠাক রাখতে হবে। তো আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন টয়লেট্রিজ এবং কি পারফিউমারি জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে। আর আমরা যেই মাখনের একটু আগে কম্পোজিশনটা নিয়ে আলোচনা করছিলাম, সেখানে একটা জিনিস আমরা দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে যে মাখনের কম্পোজিশনে আসলে এখানে চর্বি কতটুকু আর এখানে পানি কতটুকু, সবাই একটু কারেকশন করে নেবে। আমি ভিডিওর বিভিন্ন জায়গায় এটাকে বলেছিলাম যে 40% ফ্যাট বা চর্বি, এটা আসলে 40% না, এটা হবে 80%। আমি বারবার বলছি, সেটা হচ্ছে আমি মাখনে যে চর্বির পরিমাণটা সেটা 40% দেখিয়ে এসেছি। আসলে এখানে মানে প্রিন্টিংয়ের কারণে একটু ঝামেলা হয়ে গেছে, আমারও মাথায় ছিল না জিনিসটা। এটা হচ্ছে মাখনে চর্বির পরিমাণটা থাকে 80%, ফ্যাটের পরিমাণটা থাকে। তাহলে আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভাইয়া আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।